আমরা জীবজগতের শ্রেণীবিন্যাস স্টার্ট করেছি, ঠিক আছে? তো অলরেডি আমরা ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন অব্দি করে ফেলেছি। হ্যাঁ, তোমরা মনে হয় লাস্ট ক্লাসটা ছিলে না। তো অলরেডি আমরা ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন অব্দি শেষ করে ফেলেছি। আজকে এটা আমরা স্টার্ট করব যে ব্যাকটেরিয়ার জনন কিভাবে সম্পন্ন হয়। ঠিক আছে, বসো, বসে পড়ো শিবপুর। হ্যাঁ, আজকে আমরা স্টার্ট করব ব্যাকটেরিয়ার মধ্যে জনন কিভাবে সম্পন্ন হয়। ঠিক আছে, ব্যাকটেরিয়াতে মূলত তিনটি পদ্ধতিতে জনন সম্পন্ন হয়। কি কি পদ্ধতি? অঙ্গজ জনন, অযৌন জনন এবং যৌন জনন। ঠিক আছে, এবার এই অঙ্গজ জনন পদ্ধতি এটা এটা হচ্ছে আবার তিন রকম ভাবে হতে পারে। কি কি? কোরকোদ্গম, দ্বিবিভাজন এবং এই কোরকোদ্গম এবং দ্বিবিভাজন, এই দুই পদ্ধতিতে তোমার অঙ্গজ জনন হতে পারে। রাইট? এবার তাহলে বলো তো, কোরকোদ্গম বা অঙ্গজ জনন সম্বন্ধে তোমাদের কোনো আইডিয়া আছে কিভাবে হতে পারে? কোরকোদ্গম বা দ্বিবিভাজন সম্বন্ধে কোনো আইডিয়া আছে? সবার প্রথমে বলো, অঙ্গজ জনন বলতে কি বুঝি আমরা, জানো? হ্যাঁ বা না উত্তর দাও লিস্ট। অঙ্গজ জনন বলতে কি বোঝায়? জানা আছে অঙ্গজ জনন বলতে কি বোঝায়? মিউট করা আছে শিবপুর, তোমাদের মিউট করা আছে। স্যার অঙ্গজ জনন বললেন? হ্যাঁ, অঙ্গজ জনন বলতে কি বোঝায় জানো? হ্যাঁ, চেষ্টা করো। মানে স্যার কোনো সবার প্রথমে বলো, এটা তোমার সেক্সুয়াল রিপ্রোডাকশন না সেক্সুয়াল? আনসেক্সুয়াল। ভেরি গুড। অঙ্গজননের ক্ষেত্রে কি হয়, কোনো মাতৃদেহ থেকে যে নতুন যে জীবটা তৈরি হবে সেটা বিচ্ছিন্ন হয়ে নতুন একটা জীবদেহ তৈরি হয়। ঠিক আছে, এর মধ্যে আমি কি বললাম, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দু ধরনের তোমার অঙ্গজনন দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে তোমার পুরোকোদ্গম এবং দ্বিতীয়টি হচ্ছে তোমার দ্বিবিভাজন। পুরোকোদ্গমের ক্ষেত্রে কি হয়, তোমরা ছোটবেলায় হয়তো ইস্টে ছবি দেখেছো। কি হয় যে, বসে বসে পড়ো শিবপুর, বসে পড়ো। হ্যাঁ, তোমার ইস্টের ক্ষেত্রে তোমরা দেখে থাকবে যে একটা কোষের প্রান্ত দিয়ে একটা তোমার উপবৃদ্ধি তৈরি হয়, দিয়ে ওর মধ্যে কি হয়, তোমার ধীরে ধীরে জেনেটিক মেটেরিয়ালটা ডিভাইড করার পর ওর মধ্যে প্রবেশ করে এবং ওই উপবৃদ্ধি অংশটা ধীরে ধীরে বাড়তে থাকে এবং একটা সময় পর সেটা মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে স্বাধীনভাবে তোমার বসবাস করতে পারে। ঠিক আছে, এইটাকে বলা হয় কোরকোদ্গম পদ্ধতিতে তোমার অঙ্কুরিত। আর দ্বিবিভাজন কি, যেটা ইউজুয়ালি মোস্ট অফ দি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যায়। ব্যাকটেরিয়ার যে তোমার সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, ঠিক আছে, নিউক্লিয়াস তোমার কি বলবো, বিভাজন হয়ে যাওয়ার পর তোমার সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস একদম ব্যাকটেরিয়ার সেল বরাবর মাঝামাঝি ভাগ হয়। ভাগ হয়ে গিয়ে দুটো সেপারেট সেল হিসেবে নতুন ভাবে তোমার আবার কি বলবো লাইফ সাইকেল কমপ্লিট করতে থাকে। তো এই জিনিসটা হচ্ছে তোমার দ্বিবিভাজন। তাহলে পুরোকোদ্গম এবং দ্বিবিভাজন হচ্ছে একটা টাইপ অফ অঙ্গজনন। পুরোকোদ্গমের ক্ষেত্রে হচ্ছে একটা উপবৃদ্ধি তৈরি হয় কোষের একদিকে এবং সেখান থেকে ধীরে ধীরে ওটা বড় হয়ে তোমার মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আর দ্বিবিভাজনের ক্ষেত্রে সেলটা মাঝ বরাবর বিভাজিত হয়ে দুটো আলাদা সেল নতুন তৈরি করে। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার যদি আমরা অযৌন জনন দেখি, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি কি ধরনের অযৌন জনন দেখা যায়, প্রথমেই আমরা দেখতে পাবো কি না, এন্ডোস্পোর। ব্যাকটেরিয়া যখন কোনো হার্শ কন্ডিশনে যায়, ঠিক আছে, যখন ধরো কোনো এনভায়রনমেন্টাল প্রবলেমের মধ্যে দিয়ে আছে, বা ধরো তোমার খাবার নেই, বা ধরো তোমার কি বলবো, মানে মেটাবলিক মানে চারপাশের যে তাপমাত্রা সেটা তোমার ওর সার্ভাইভালের জন্য ঠিক না, তখন ও কি করে, মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যায় এবং ইনঅ্যাক্টিভ হয়ে একটা এন্ডোস্পোর গঠন করে। এই এন্ডোস্পোরটা কি হয়, এন্ডোস্পোরটা পরবর্তীকালে আবার ওখান থেকে নতুন ব্যাকটেরিয়া তৈরিতে সাহায্য করে। বোঝা গেল? ইউজুয়ালি কি হয়, একটা ব্যাকটেরিয়ার মধ্যে তোমার একটাই এন্ডোস্পোর বা অন্তঃরেণু তৈরি হয়, যেখান থেকে তোমার নতুন একটা ব্যাকটেরিয়া তৈরি হয়। ইউজুয়ালি একটা ব্যাকটেরিয়া দিয়ে একটা এন্ডোস্পোরও থাকতে পারে বা কিছু কিছু ক্ষেত্রে 2 থেকে 4টে এন্ডোস্পোরও থাকতে পারে। ক্লিয়ার? এরপর সেকেন্ড যে টাইপটা আছে অযৌন জননের ক্ষেত্রে, সেটা হচ্ছে কনিডিয়া। কনিডিয়া হচ্ছে ইউজুয়ালি দেখা যায় সূত্রাকার যে ব্যাকটেরিয়া গুলো হয়, আমরা ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশনে পড়েছিলাম, ঠিক আছে, যে কি কি থাকে, গোলাকার, ঠিক আছে, দণ্ডাকার, সূত্রাকার। তো এই সূত্রাকার ব্যাকটেরিয়ার দেহে একদম অগ্রভাগে, মানে একদম স্টার্টিং এর দিকে তোমার নিউক্লিয় বস্তু এবং সাইটোপ্লাজমীয় বস্তু কতগুলো খণ্ড তৈরি করে। এই খণ্ডগুলোকে বলা হয় কনিডিয়া এবং এই খণ্ড বস্তুগুলো তোমার মাতৃদেহ থেকে আলাদা হয়ে গিয়ে তোমার নতুন ভাবে যখন বাঁচতে শুরু করে, তখন আমরা তাকে বলি যে কনিডিয়ার মাধ্যমে তারা অযৌন জনন সম্পন্ন করেছে।
এরকমই আরেকটা আছে যেটা হচ্ছে গনিডিয়া। ঠিক আছে, কিছু বলবে? শিবপুর কিছু বলবে? আচ্ছা, না, এরপর ওকে, ঠিক আছে, এরপর যেটা আরেকটা আছে সেটা হচ্ছে গনিডিয়া। কনিডিয়াও মোরাললেস অনেকটা কনিডিয়ার মতোই। ঠিক আছে, এই ক্ষেত্রে কি হয়, ব্যাকটেরিয়ার সমগ্র দেহটাই সাইটোপ্লাজম এবং নিউক্লিয় বস্তু নিয়ে তোমার কতগুলো ফ্লাজেলাযুক্ত ডিম্বাকার অন্তরেণু তৈরি করে। ঠিক আছে, এইগুলোকে বলা হয় গনিডিয়া, এবং এই গনিডিয়া গুলো তোমার নতুন ব্যাকটেরিয়া গঠন করার মতো কেপেবল হয়। ঠিক আছে, এরপর যে টার্মটা আছে, যেই টাইপ অফ রিপ্রোডাকশনটা আছে, সেটা হচ্ছে যৌন জনন। যৌন জননের ক্ষেত্রে আমরা কি দেখি, মোর দেন ওয়ান টাইপ অফ অর্গানিজম যখন ইনভলভ হয় তখন আমরা তাকে বলবো যৌন জনন, তাই তো? অযৌন জননের থেকে তো যৌন জননটা এখানেই আলাদা, তাই না? তো এই যৌন জননের ক্ষেত্রে আমরা প্রথমেই যেই টাইপটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কনজুগেশন। কনজুগেশনের ক্ষেত্রে কি হয়, দুটো ব্যাকটেরিয়া কাছাকাছি আসে, ওদের মধ্যে একটা সেক্স পিলি গঠন হয়, বোঝা গেল? এই সেক্স পিলি গঠনের মাধ্যমে একটি ব্যাকটেরিয়া থেকে আরেকটি ব্যাকটেরিয়ার মধ্যে জেনেটিক বস্তুর তোমার আদান প্রদান হয়। এই যে তোমার সেক্স পিলি গঠনের মাধ্যমে একটি ব্যাকটেরিয়া থেকে আরেকটি ব্যাকটেরিয়া জেনেটিক বস্তু তোমার কি বলবো ট্রান্সফর্ম হচ্ছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যে যাচ্ছে, এই ঘটনাটাকে বলা হয় কনজুগেশন। ক্লিয়ার? এছাড়া সেকেন্ড টাইপ অফ একটা তোমার সেক্সুয়াল রিপ্রোডাকশন ব্যাকটেরিয়ায় দেখা যায়, যেটাকে আমরা বলি ট্রান্সফরমেশন। ব্যাকটেরিয়ার কি হয়, ব্যাকটেরিয়ার একটা ন্যাচারাল কম্পিটেন্সি। প্রাকৃতিকগত ভাবে ব্যাকটেরিয়া কি হয়, এনভায়রনমেন্ট থেকে নেকেড ডিএনএ বা নগ্ন ডিএনএ আপটেক করে নেওয়ার ক্ষমতা আছে। ঠিক আছে, তো যখন একটা জীবিত ব্যাকটেরিয়া এনভায়রনমেন্ট থেকে কোনো নগ্ন ডিএনএ কে আপটেক করে নিজের কোষের মধ্যে ঢুকিয়ে নেয়, তখন সেই ধরনের যে তোমার জনন প্রক্রিয়া যেটা সম্পন্ন হয়, অর্থাৎ যখনই তোমার নতুন ডিএনএ ওর শরীরে ঢুকছে, তখন কি হচ্ছে, নতুন ক্যারেক্টার আসছে, বোঝা গেল? এর মাধ্যমে যখন জনন প্রক্রিয়া সম্পন্ন হয়, তখন এটাকে আমরা বলি যে ট্রান্সফরমেশন পদ্ধতি। আরেকটা তোমার যৌন জনন পদ্ধতি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যায়, যেটাকে বলা হয় ট্রান্সডাকশন পদ্ধতি। ট্রান্সডাকশন পদ্ধতিতে কি হয়, ধরো এক ধরনের ভাইরাস থাকে যাকে আমরা বলি ব্যাকটেরিওফাজ। এই ব্যাকটেরিওফাজ যখন কোনো একটি ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, তখন কি হয়, ওই ব্যাকটেরিয়ার কোনো একটা জেনেটিক ইনফরমেশন ভাইরাসের জেনেটিক ইনফরমেশনের সাথে তোমার এক হয়ে যায়। তারপর সেই ভাইরাসটি যখন পুনরায় অন্য ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, তখন কি হয়, পূর্ববর্তী ব্যাকটেরিয়া থেকে জেনেটিক ইনফরমেশনটা পরবর্তী ব্যাকটেরিয়ার মধ্যে ট্রান্সফার হতে পারে। তো এই ধরনের যে যৌন জনন পদ্ধতি, তাকে বলা হয় ট্রান্সডাকশন পদ্ধতিতে তোমার জনন সম্পূর্ণ করা। ঠিক আছে, তাহলে এই হলো ওভারঅল তোমার কিভাবে ব্যাকটেরিয়ায় জনন সম্পন্ন হয় তার একটা ধারণা। তাহলে কি তিনটে পদ্ধতি বললাম, অঙ্গজ, অযৌন এবং যৌন। ঠিক আছে, এবং অঙ্গজর বিভিন্ন ভাগ নিয়ে আমরা আলোচনা করলাম, অযৌনর বিভিন্ন ভাগ নিয়ে আলোচনা করলাম, তার সাথে আমরা যৌন জননের বিভিন্ন ভাগ নিয়ে আমরা আলোচনা করলাম। তো এর মধ্যে তোমাদের কোনো প্রবলেম আছে কি, বলো? এর মধ্যে তোমাদের কোনো প্রবলেম আছে? ব্যাকটেরিয়ার জননের ক্ষেত্রে কোনো প্রবলেম আছে তোমাদের? তোমরা মিউট আছো শিবপুর। এর মধ্যে কোনো প্রবলেম আছে, বলো। না স্যার, কোনো অসুবিধা নেই। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, এবার মিউট করে দাও। নিমপিট, তোমরা কিছুই বলছো না, তোমাদের কি এর মধ্যে কোনো প্রবলেম আছে? নিমপিট, রামকৃষ্ণ, এই যে ব্যাকটেরিয়ার জননটা তোমাদের পড়ালাম, এর মধ্যে কি তোমাদের কোনো প্রবলেম আছে? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এরপর আমরা যেটা দেখবো যে ব্যাকটেরিয়ার কি কি আমাদের অর্থনৈতিক গুরুত্ব আছে, মানব সমাজে ব্যাকটেরিয়ার কি গুরুত্ব আছে। প্রথমেই যেটা হচ্ছে, ব্যাকটেরিয়া শিল্পক্ষেত্রে ব্যবহৃত হয়। তোমরা নিশ্চয়ই জানো যে যে আমাদের তোমার আহ দই তৈরি হয়, দই তৈরিতে কি হয়, ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ার ইউজ হয়। ঠিক আছে, দ্বিতীয়ত হচ্ছে পাউরুটি তৈরি, ভিনিগার তৈরি, অ্যালকোহল তৈরি। ঠিক আছে, এই সবগুলোর প্রস্তুতিতেই কিন্তু তোমার ব্যাকটেরিয়ার ব্যবহার হয়। যেমন যেমন বললাম, দইয়ের ক্ষেত্রে ল্যাক্টোব্যাসিলাস। ঠিক আছে, তারপর পাউরুটি বা ভিনিগার তৈরির ক্ষেত্রে ব্যাসিলাস অ্যাসিডি, ক্লস্ট্রিডিয়াম ইত্যাদি, এইগুলো তোমার তৈরি হয়। এছাড়াও তোমার আমাদের দেখবে রসনাগারে তোমরা যখন যাও,
ঠিক আছে, কেমিস্ট্রি ল্যাবে যখন যাও দেখবে ইথানল বলে একটা কেমিক্যাল আছে, নিশ্চয়ই তোমরা জানো। ইথানল, অ্যাসিটোন, এইগুলো তৈরিতেও কিন্তু তোমার ব্যাকটেরিয়া হেল্প করে। 2 নম্বর হচ্ছে মাটির উর্বরতা বৃদ্ধিতে ব্যাকটেরিয়া কাজ করে। ঠিক আছে, আর তোমরা যখন যদি কারো একটু যদি আইডিয়া থাকে এগ্রিকালচার সম্বন্ধে, যে আমাদের কি হয় মাটিতে, তোমার যখন কোনো আমরা গাছকে আমরা লাগাই, সেই গাছকে তো একটা পুষ্টি দিতে হবে, তাই না? তার জন্য তাকে ফার্টিলাইজার দিতে হয়। এই ফার্টিলাইজারের অল্টারনেটিভ হিসেবে বিভিন্ন ব্যাকটেরিয়াকে আমরা মাটিতে ইউজ করতে পারি, যারা কি করে বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেনকে তোমার ফিক্স করে করে তোমার উদ্ভিদকে প্রদান করে। বা অনেক সময় কি হয়, ফসফেট, পটাশিয়াম, এই ধরনের যে মিনারেল গুলো থাকে সেগুলোকে সলিউলাইজ ফর্মে নিয়ে এসে তোমার উদ্ভিদকে প্রদান করে। ক্লিয়ার হলো? তাহলে এইভাবে কি হয়, মাটির উর্বরতা বৃদ্ধিতে ব্যাকটেরিয়া সাহায্য করে। এছাড়াও 3 নম্বর আরেকটা পয়েন্ট যেটা আছে, যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ব্যাকটেরিয়া। এর আগেও তোমাদের বহুবার বলেছি যে আজ আমাদের কি হয়, যে বিভিন্ন অর্গানিজমের মধ্যে বিভিন্ন ক্যারেক্টার থাকে। সেই ক্যারেক্টার গুলো আমরা যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে একটি অর্গানিজম থেকে আরেকটা অর্গানিজমের মধ্যে আমরা ট্রান্সফার করতে পারি। ঠিক আছে, তো ব্যাকটেরিয়া কি করে এই ক্ষেত্রে ভেক্টরের মতো কাজ করে। ঠিক আছে, যখন আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে নতুন কোনো কনস্ট্রাক্ট তৈরি করি, সেই ক্ষেত্রে ব্যাকটেরিয়া কি হয়, ভেক্টরের মতো কাজ করে। অর্থাৎ সাপোজ ধরো পার্টিকুলারলি কোনো একটি ইউক্যারিওটিক কোষে আমরা কোনো জিনের আমরা এক্সপ্রেশন দেখছি বা প্রোটিনের এক্সপ্রেশন দেখছি, সেটা আমরা পুরো কনস্ট্রাক্টটা তৈরি করে আমরা যদি ব্যাকটেরিয়ার দেহের মধ্যে ওটাকে পাঠিয়ে দিই, আমরা কিন্তু সেই ব্যাকটেরিয়ার মধ্যে ওর এক্সপ্রেশন দেখতে চাইলেও দেখতে পাই। ক্লিয়ার হলো ব্যাপারটা? বোঝা গেল আমি কি বলতে চাইছি? এছাড়া ব্যাকটেরিয়ার কিছু কিন্তু ক্ষতিকর গুণও রয়েছে। কিরকম ক্ষতিকর গুণ? ব্যাকটেরিয়া বেশ কিছু ক্ষেত্রে উদ্ভিদের তোমার রোগের সৃষ্টি করে, এবং প্রাণী দেহ তো রোগের সৃষ্টি করেই। ঠিক আছে, এবার তোমরা বলো দেখি প্রাণী দেহে ব্যাকটেরিয়া ঘটিত একটা রোগের নাম বলো দেখি। শিবপুর বা নিমপিট, প্রাণী দেহে একটি বা দুটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম বল। পারবে বলতে? টিবি রোগের নাম শুনেছো তোমরা? যক্ষা, যক্ষা রোগের নাম শুনেছো? টিউবারকিউলোসিস। ঠিক আছে, এই রোগটি ব্যাকটেরিয়ার দ্বারা হয়, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। হুম, ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। এছাড়া আমাদের দেখবে তোমার প্রায় বর্ষাকালে অনেক সময় কি হয়, আমরা যদি জল ফুটিয়ে না খাই, সেক্ষেত্রে আমাদের কি হয়, তোমার ডিসেন্ট্রি হতে পারে। ঠিক আছে, সেই ডিসেন্ট্রির পিছনেও রয়েছে ব্যাকটেরিয়ার। ঠিক আছে, বোঝা গেল? এছাড়া তোমার প্লেগ আছে, ডিপথেরিয়া আছে, অ্যানথ্রাক্স আছে, এই সবগুলোই হচ্ছে মানবদেহে ব্যাকটেরিয়ার তোমার যে রোগগুলো করে তার উদাহরণ। এছাড়া উদ্ভিদ দেহেও তোমার ব্যাকটেরিয়ার কিছু কিছু রোগ হয় যেগুলো খুবই উল্লেখযোগ্য। যেমন ধানের ক্ষেত্রে হচ্ছে ব্যাকটেরিয়াল ব্লাইট, যেটা করে জ্যান্থোমোনাস ওরাইজি। এছাড়া তোমার হয় গমের তন্তু রোগ, যেটা করে হচ্ছে কোরিনেব্যাকটেরিয়াম ট্রিটিসি। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীতে তোমার ব্যাকটেরিয়ার বিভিন্ন রোগ, যেগুলো ব্যাকটেরিয়া সৃষ্টি করে। তো মোরাললেস এইখানেই আমাদের ব্যাকটেরিয়া সম্বন্ধে পড়াটা শেষ হচ্ছে। এরপর আমরা কি করব, কিংডম মোনেরা, এই কিংডম মোনেরার আন্ডারে পরবর্তী যে গ্রুপ, সেই গ্রুপটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই অবধি ব্যাকটেরিয়া সংক্রান্ত আলোচনায় তোমাদের কি কোথাও কোনো অসুবিধা আছে? নিমপিট বা শিবপুর, কোথাও কি কোনো অসুবিধা আছে ব্যাকটেরিয়া রিলেটেড আলোচনায়? নেই তো নিমপিট? ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা শিবপুর, তোমাদের কোনো অসুবিধা আছে? স্যার এমন কোনো ব্যাকটেরিয়া মানে অসুবিধা উদাহরণ। আছে তোমাদের কোনো? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, তোমার কথাটা ক্লিয়ার হচ্ছে না বাবা, একটু যদি তোমার টাইপ করে বলো তাহলে আমি বুঝতে পারি। এরকম হলে একটু টাইপ করে দাও। টাইপ। তোমার কথা শোনা যাচ্ছে না, বড্ড হেজি হয়ে আসছে। হ্যাঁ বলো বলো, নাইলে লিখে দাও, লিখে দাও, চ্যাট বক্সে লিখে দাও, লিখে দাও বাবা। হ্যাঁ লিখে দাও।
শিবপুর মনে হয় একটা কোশ্চেন লিখছে, ও লিখে দিক, তারপর আমি পরবর্তী সায়ানোব্যাকটেরিয়া নিয়ে যাব। শিবপুর কোশ্চেনটা লিখছো তুমি চ্যাট বক্সে? হ্যাঁ স্যার। হ্যাঁ বললে না না বললে? হ্যাঁ স্যার লিখছি, দাঁড়ান। হ্যাঁ তুমি লেখো, আমি তারপর তোমার কোশ্চেনের উত্তর দিয়ে আমি সায়ানোব্যাকটেরিয়ায় যাব। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি লিখে দাও তোমার উত্তর দিয়ে, তারপর আমি সায়ানোব্যাকটেরিয়ায় যাব। লিম্পিক, তোমাদের কোনো কোশ্চেন আছে কি? লিম্পিটে কেউ হাত তুলেছে মনে হয়, তোমরা আনমিউট করে বলো। লিম্পিট, তোমরা আনমিউট করে কোশ্চেন করো, আমি চেষ্টা করছি উত্তর দেওয়ার। আচ্ছা স্যার, কিছু ব্যাকটেরিয়ার এক্সাম্পল বলবেন যারা মাটির উর্বরতা বৃদ্ধি করে? খুব ভালো কোশ্চেন। অ্যাজেটোব্যাক্টর, ঠিক আছে, অ্যাজেটোব্যাক্টর। এই দেখো, এদিক সামনে করো। আচ্ছা, প্রথম হচ্ছে অ্যাজেটোব্যাক্টর। অ্যাজেটোব্যাক্টর নাইট্রোজেন ফিক্স করে, রাইজোবিয়াম নাইট্রোজেন ফিক্স করে, ঠিক আছে। এছাড়া তোমার আছে ক্লস্ট্রিডিয়াম, ব্যাসিলাস। এই ব্যাকটেরিয়া গুলো কিন্তু মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে, ঠিক আছে। তাহলে কি কি নাম বলে মনে রাখবে? অ্যাজেটোব্যাক্টর, রাইজোবিয়াম, ক্লস্ট্রিডিয়াম, ব্যাসিলাস। এগুলো মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যাচ্ছি সায়ানোব্যাকটেরিয়া, ঠিক আছে। সায়ানোব্যাকটেরিয়া নামটা শুনে কিন্তু তোমরা ভেবে নিও না যেটা ব্যাকটেরিয়ারই গ্রুপ, কিন্তু ব্যাকটেরিয়ার গ্রুপ না হলেও এটা ব্যাকটেরিয়ার কাছাকাছি থাকা একটা গ্রুপ, ঠিক আছে। কিংডম মোনেরা, এই কিংডম মোনেরার আন্ডারে তোমার নতুন একটা গ্রুপ হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, ঠিক আছে। এই সায়ানোব্যাকটেরিয়াকে যদি আমরা ক্যারেক্টারাইজ করি বা দেখি যে এর কি কি ক্যারেক্টার আছে, বা একটা সংজ্ঞার মাধ্যমে যদি বলার চেষ্টা করি, তাহলে আমরা কি দেখতে পারবো যে, আচ্ছা, সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা কি কি দেখতে পারবো, যে এরা ইউজুয়ালি জলে বসবাস করে, মিথজীবী, এবং সাধারণত গ্রাম নেগেটিভ। এর আগের দিন তোমাদের গ্রাম ক্যারেক্টার সম্বন্ধে আমি একটা আইডিয়া দিয়েছি, যে গ্রাম পজিটিভ কখন হয়, গ্রাম নেগেটিভ কখন হয়, ঠিক আছে। তাহলে জলে বসবাসকারী, মিথজীবী, গ্রাম নেগেটিভ, ক্লোরোফিল যুক্ত, ফাইকোসায়ানিন এবং ফাইকোএরিথ্রিন রঞ্জক যুক্ত, সালোক সংশ্লেষকারী, এককোষী প্রোক্যারিওট। তাহলে কতগুলো ক্যারেক্টার দেখো, পয়েন্ট ওয়াইজ মনে রাখবে। ফার্স্ট হচ্ছে জলে বসবাস করে, দ্বিতীয় পুষ্টিগতভাবে হচ্ছে মিথজীবী, তৃতীয় গ্রাম ক্যারেক্টার হচ্ছে গ্রাম নেগেটিভ, চতুর্থ হচ্ছে ক্লোরোফিল আছে, পঞ্চম হচ্ছে ফাইকোসায়ানিন এবং ফাইকোএরিথ্রিন আছে, 6 নম্বর হচ্ছে সালোক সংশ্লেষ করতে পারে, 7 নম্বর হচ্ছে প্রোক্যারিওট, এবং 8 নম্বর হচ্ছে এককোষী। তাহলে এই সমস্ত ক্যারেক্টার নিয়েই হচ্ছে তোমার সায়ানোব্যাকটেরিয়া। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। বলছি ওই গ্রাম নেগেটিভ ব্যাপারটা কি? গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ কি করে আলাদা করবে? না ওটা মানে বুঝতে পারছি না, গ্রাম পজিটিভ কাকে বলবো আর গ্রাম নেগেটিভ কাকে বলবো? গ্রাম পজিটিভ কাকে বলে আর গ্রাম নেগেটিভ কাকে বলে, তাই তো? হ্যাঁ স্যার। সেটাই বলছো তো? আচ্ছা, হ্যাঁ। বসো বলে দিচ্ছি। তোমার বিজ্ঞানী গ্রাম, একটু শুনে নাও। বিজ্ঞানী গ্রাম, তিনি এই স্টেনিং পদ্ধতিটা আবিষ্কার করেন, ঠিক আছে। ইউজুয়ালি আমরা যখন মাইক্রোস্কোপের নিচে ব্যাকটেরিয়াকে দেখি, ওদের তো মানে তুমি যদি কোনো রঞ্জক পদার্থ না দাও, তাহলে মাইক্রোস্কোপের নিচে আমরা দেখতে পারবো না, ঠিক আছে। তাহলে আমরা যখন ব্যাকটেরিয়াকে মাইক্রোস্কোপের নিচে দেখি, তখন রঞ্জক পদার্থ দিয়ে দেখি। ক্লিয়ার হলো? এইবার বিজ্ঞানী ক্রিশ্চিয়ান গ্রাম সম্ভবত নাম, তো উনি কি করেছিলেন, গ্রাম স্টেনিং পদ্ধতিটা আবিষ্কার করেন। এই গ্রাম স্টেনিং পদ্ধতিতে কি করা হয়, দু ধরনের স্টেন ইউজ করা হয়। একটা হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট স্টেন, আর একটা হচ্ছে স্যাফরানিন স্টেন, ঠিক আছে। ইউজুয়ালি যারা ক্রিস্টাল ভায়োলেটের স্টেন যারা নেয়, ঠিক আছে, এবং তাদেরকে আমরা ভায়োলেট কালারের দেখতে পাই মাইক্রোস্কোপের নিচে, এদেরকে বলা হয় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। সাধারণত কি হয়, এদের যে পেপটিডোগ্লাইকেন লেয়ারটা থাকে, এটা একটু থিক হয়, এবং এদের টিকোইক অ্যাসিডের একটা লেয়ার থাকে। ক্লিয়ার হলো? তার জন্য কি হয়, এরা গ্রাম পজিটিভ, এবং এদের এই তোমার ইউজুয়ালি কি হয় যে কোষ যে প্রাচীরটা, এই কোষ প্রাচীরটাই কালার নেয়,
ঠিক আছে। তো এদেরকে আমরা মাইক্রোস্কোপের নিচে যখন দেখি তখন আমরা ভায়োলেট কালারের দেখতে পাই, এবং এদেরকে বলা হয় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হয়, আমরা যখন গ্রাম স্টেনিং করি তখন পার্পল কালারের দেখতে হয়, মানে স্যাফরানিন যে কালারটা হয় সেই স্যাফরানিনের কালারে দেখতে হয়। ঠিক আছে। এবং এদের ক্ষেত্রে কি হয়, পেপটিডোগ্লাইকেন যে লেয়ারটা ওটা একটু থিন হয়। আগেরটা বলেছিলাম থিক, এটা থিন। আর এদের ক্ষেত্রে ইউজুয়ালি টিকোইক অ্যাসিডের লেয়ার থাকে না। ঠিক আছে। তো তার জন্য এদের ক্ষেত্রে তোমার ক্রিস্টাল ভায়োলেট স্টেন নেয় না, এদের নেয় হচ্ছে স্যাফরানিনের স্টেন। ঠিক আছে। তার জন্য এদেরকে আমরা পার্পল কালারে দেখতে পাই, এবং এদেরকে বলা হয় গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। বোঝা গেল? তাহলে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভের মধ্যে পার্থক্যটা বোঝা গেল। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার যে জিনিসটা বলছিলাম যে সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে তোমার সায়ানোব্যাকটেরিয়ার যে বিভিন্ন পয়েন্ট গুলো আমি বললাম, এবার যেটা বলছি যে সায়ানোব্যাকটেরিয়াকে আমরা কোথায় পেতে পারি। ইউজুয়ালি মোটামুটি পুরো বিশ্বের সমস্ত রকম এনভায়রনমেন্টেই কিন্তু তোমার সায়ানোব্যাকটেরিয়াকে ইউজুয়ালি দেখতে পাওয়া যায়। সেটা তুমি সমুদ্রের জলে বলতে পারো, উষ্ণ প্রস্রবণে বলতে পারো, মরু অঞ্চলে বলতে পারো, হ্রদে বলতে পারো, তবে সবার মধ্যে কিন্তু ইউজুয়ালি সায়ানোব্যাকটেরিয়াকে দেখতে পাওয়া যায়। এছাড়া সায়ানোব্যাকটেরিয়া অনেক সময় কি করে, ছত্রাকের সাথে মিলিত হয়ে লাইকেন গঠন করে। ঠিক আছে। এটা যখন আমরা পরবর্তীকালে ছত্রাক করব তখন একটু ডিটেলসে বলবো যে এরা কি করে, ছত্রাকের সাথে মিলিত হয়ে লাইকেন গঠন করে। ঠিক আছে। এবং প্রথমেই বলেছি এরা মিথজীবী। মিথজীবী মানে কি? মিথজীবী মানে সবসময় এদের মধ্যে একটা এমন রিলেশনশিপ যে আমি কিছু নেব, তার বদলে আমি কিছু দেব। ঠিক আছে। এদের এই সিস্টেমটাকে বলা হয় মিথজীবিতা। ঠিক আছে, বা সিম্বায়োটিক রিলেশনশিপ। ঠিক আছে, গিভ অ্যান্ড টেক পলিসি, যে আমি নেব তার বদলে আমি কিছু দেব। ঠিক আছে। এইবার এই সায়ানোব্যাকটেরিয়ার যদি আমরা ক্যারেক্টার গুলো দেখি, প্রথমেই যেটা বলেছিলাম সায়ানোব্যাকটেরিয়া হচ্ছে এককোষী প্রাণী। ঠিক আছে। কিন্তু এককোষী প্রাণী হলেও এদের কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এদের কলোনি গঠন করার একটা মানে তোমার কি বলবো ইন্টেনশন থাকে। এবার কলোনি জিনিসটা কি? কলোনি জিনিসটা হচ্ছে যে একসাথে থাকা, মানে অনেকগুলো অর্গানিজম কাছাকাছি হয়ে একসাথে থাকা। ঠিক আছে। তো এইটাকে বলা হয় বাংলায় বলে উপনিবেশ, ইংরেজিতে বলে কলোনি। তাহলে ওদের মধ্যে একটা কলোনি গঠন করার ইচ্ছে থাকে। বা অনেক সময় কি হয়, এরা অণুসূত্র গঠন করে, মানে ফিলামেন্ট তৈরি করে। ঠিক আছে। অনেকগুলো অর্গানিজম একটার পর একটা সজ্জিত হয়ে ফিলামেন্ট গঠন করে। হুম। এরপর যেটা আছে, এর যদি আমরা কোষের স্ট্রাকচারটা দেখতে চাই, ইউজুয়ালি এদের কোষ 1 মাইক্রোমিটার থেকে 50 মাইক্রোমিটার এই রেঞ্জের মধ্যে হয়। এবং এদের যে প্রোটোপ্লাজম থাকে সেটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা বাইরের দিকের ক্রোমোপ্লাজম বা ক্রোমাটোপ্লাজম, এবং ভিতরের দিকে সেন্ট্রোপ্লাজম। ঠিক আছে, ক্লিয়ার? এরপর হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীরের ক্ষেত্রে এদের তোমার 3 থেকে 4টে স্তর থাকে, এবং স্তরগুলি সাধারণত পেপটিডোগ্লাইকেন বা মিউকোপেপটাইড দ্বারা তৈরি হয়। এবং এই কোষ প্রাচীরের মধ্যে মিউরামিক অ্যাসিড, ডাই অ্যামিনো পিমেলিক অ্যাসিড, এই ধরনের কিছু অ্যামিনো অ্যাসিড বর্তমান থাকে। ঠিক আছে। এবার যদি আমরা বলি কোষ পর্দা, সাধারণত আমাদের সবার মধ্যেই কোষ পর্দা থাকে। এদের ক্ষেত্রেও তোমার কোষ পর্দা বর্তমান, যেটা কিনা তোমার প্রভেদক ভেদ্য। প্রভেদক ভেদ্য মানে কি, যেটা আমরা তোমার অনেক সময় দেখবে এর ক্ষেত্রে বলে থাকি যে প্রভেদক ভেদ্য কথাটার মানে কি জানো? তোমরা বলতে পারবে কেউ? হ্যাঁ স্যার, কি বললেন? প্রভেদক ভেদ্য কথাটার মানে জানো? কোষ পর্দাকে আমরা প্রভেদক ভেদ্য বলি, কেন বলি? আছে প্রভেদক ভেদ্য হচ্ছে, আচ্ছা আমি বলে দিচ্ছি, দেখো শুনে নাও। শিবপুর, শিবপুর শুনে নাও বাবা। মানে স্যার কোনো কোনো জিনিস ওটাকে ভেদ করে ঢুকতেও পারে, আবার ওটা থেকে বাইরেও আসতে পারে। ক্লিয়ার হলো না? আমি বলছি একটু শুনে নাও। প্রভেদক ভেদ্য হচ্ছে যে সবাইকে ওরা ঢুকতে দেয় না। ঠিক আছে, নির্দিষ্ট কিছু মলিকিউলকে কোষের ভিতর ঢুকতে দেবে, আবার কিছু কিছু মলিকিউলকেও ঢুকতে দেবে না। মানে চয়েস করাটা ওর হাতে। ও ঠিক করবে যে কাউকে আমি কাকে ঢুকতে দেব আর কাকে ঢুকতে দেব না। ক্লিয়ার হলো ব্যাপারটা? অনেকটা সেই আমাদের অভিশ্রবণের মতো। অভিশ্রবণে মনে আছে তো কি হয়? অভিশ্রবণে কোন ধরনের পর্দা থাকে? ওই রকমই প্রভেদক ভেদ্য টাইপের, যে কিছু মলিকিউল পাস করতে পারে আর কিছু মলিকিউল পাস করতে পারে না। ঠিক আছে, সেরকম হচ্ছে কোষ পর্দা। এবার যেটা আছে থাইলাকয়েড। ঠিক আছে। এই থাইলাকয়েড যেটা, সেই থাইলাকয়েডটা ইউজুয়ালি ক্রোমোপ্লাজমের মধ্যে থাকে,
এবং এর মধ্যেই কিন্তু তোমার এই বিভিন্ন যে রঞ্জক পদার্থগুলো ছিল, যেমন আমি বললাম ফাইকো বিলি তোমার ফাইকো সায়ানিন আর ফাইকো এরিথ্রিন বা ক্লোরোফিল, এই সমস্ত যে রঞ্জক পদার্থগুলো, এই রঞ্জক পদার্থগুলো তোমার এই থাইলাকয়েডের মধ্যেই থাকে। এছাড়া যেটা থাকে সেটা হচ্ছে নিউক্লিওয়েড। তোমাদের এর আগেও বলেছি যে কিংডম মোনেরা হচ্ছে প্রোক্যারিওট, অর্থাৎ এদের ক্ষেত্রে তোমার কোনো কম্প্যাক্ট ডিএনএ নেই, মানে ডিএনএ কি হয় তোমার নগ্ন ডিএনএ, ঠিক আছে। তো সেই জন্যই এদেরকে বলা হয়, নগ্ন ডিএনএ কে বলা হয় নিউক্লিওয়েড, অর্থাৎ এদের কোনো সেই অর্থে তোমার কোনো নিউক্লিয়াস যে তোমার মেমব্রেন দিয়ে ঘেরা থাকে, সেই রকম কোনো মেমব্রেন বাউন্ড কোনো অর্গানলিস তোমার প্রোক্যারিওটসে থাকে না। এরপর হচ্ছে রাইবোজোম। রাইবোজোম হচ্ছে ইউজুয়ালি তোমার 70s প্রকৃতির, এবং এদের দেহে একটা গ্যাস গহ্বর বর্তমান থাকে। ক্লিয়ার হলো ব্যাপারটা, বোঝা গেল? এরপর যদি আমরা দেখি যে এদের সঞ্চিত বস্তু কি, অর্থাৎ বডির মধ্যে কি এরা স্টোর করে রাখে, ইউজুয়ালি দেখা যায় যে এদের দেহে তোমার গ্লাইকোজেন, সায়ানোফাইসিয়ান, স্টার্চ, বিটা দানা এবং প্রোটিন দানা, এইগুলোকে এরা স্টোরড বস্তু হিসেবে সঞ্চিত করে রাখে। এদের কোনো গমনাঙ্গ থাকে না, অর্থাৎ ব্যাকটেরিয়া যেমন কিছু কিছু ব্যাকটেরিয়া আমরা দেখেছি ফ্লাজেলা উপস্থিত থাকে, এদের কোনো রকম কোনো গমনাঙ্গ থাকে না, তার জন্য এরা গ্লাইডিং করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। আর জনন যদি বলো, এদের মোরাললেস সরল অঙ্গজ জনন এবং অযৌন জনন দেখা যায়। কিছু কিছু ফিলামেন্টের ক্ষেত্রে ফিলামেন্টেস যে সায়ানোব্যাকটেরিয়া, তারা ফিলামেন্ট গুলো একটা বডি থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন একটা ফিলামেন্ট তৈরি করতে পারে, ঠিক আছে। আর কিছু কিছু সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে হেটোরিসিস গঠন হয়, যে হেটোরিসিস থেকে অঙ্কুরিত হয়ে নতুন ফিলামেন্ট বা অনুসূত্র গঠিত হয়। ক্লিয়ার হলো ব্যাপারটা, বোঝা গেছে? এবার আমরা যদি একটু ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য করার চেষ্টা করি, তাহলে আমরা কি কি দেখতে পারবো। ইউজুয়ালি ব্যাকটেরিয়া সায়ানোব্যাকটেরিয়ার থেকে সাইজে ছোট হয়, ঠিক আছে, এবং কোষ প্রাচীরে একটা থেকে দুটো স্তর থাকে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, কিন্তু সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে 3 থেকে 4টি স্তর থাকে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সাধারণত ফ্লাজেলা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু সায়ানোব্যাকটেরিয়া কিন্তু ফ্লাজেলা একদমই থাকে না। সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু মোস্ট অফ দি কেসেসে পুষ্টি পদ্ধতি সম্পন্ন হয় সালোক সংশ্লেষের মাধ্যমে, কিন্তু ব্যাকটেরিয়ায় বেশিরভাগ ক্ষেত্রেই তারা হেটেরোট্রপিক হয়, অর্থাৎ তারা অন্যের উপর নির্ভরশীল হয়, ঠিক আছে। আর যেমন বলছিলাম সঞ্চিত খাদ্য, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন, আর সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে হচ্ছে কার্বোহাইড্রেট, সায়ানোফাইসিয়ান স্টার্চ ইত্যাদি। আর উদাহরণ যদি বলো, ব্যাকটেরিয়ার অনেকগুলো উদাহরণই তোমাদের বলেছি, যেমন অ্যাজরোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, ব্যাসিলাস ইত্যাদি। সেরকম সায়ানোব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে অ্যানাবিনা এবং নস্টক, ঠিক আছে। মাথায় রাখবে তাহলে, অ্যানাবিনা এবং নস্টক, ঠিক আছে। আজকে অলমোস্ট 12টা 48 বাজে, আমি আর নতুন কিছু শুরু করছি না, হ্যাঁ, কারণ এরপর মাইক্রোপ্লাজমা শুরু করলে আবার অনেকটা টাইম চলে যাবে, ঠিক আছে। আজকে তাহলে আমরা এই সায়ানোব্যাকটেরিয়া অবধি রাখছি, ঠিক আছে। তো এই অবধি তোমাদের যদি কোথাও প্রবলেম থাকে যে ব্যাকটেরিয়াল রিপ্রোডাকশন বা সায়ানোব্যাকটেরিয়া, এই অবধি যতদূর পড়ালাম, তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তোমরা বলতে পারো। শিবপুর বা নিমপিট, যদি কোনো প্রবলেম থাকে তোমরা বলতে পারো। এই যে ব্যাকটেরিয়ার রিপ্রোডাকশন করলাম বা সায়ানোব্যাকটেরিয়ার আমরা ওভারঅল একটা ক্যারেক্টার এবং তাদের যাবতীয় নিয়ে একবার ডিসকাস করলাম, এটা কি তোমাদের কোনো প্রবলেম আছে? বলে এই অবধি কি তোমাদের কোনো প্রবলেম আছে? নিমপিট, ওকে। শিবপুর, তোমাদের কি কোনো প্রবলেম আছে এই অবধি? না স্যার। ওকে, তাহলে আজকে আমাদের স্যার আছে। আছে, প্রবলেম আছে। স্যার বলছি উপকারী সায়ানোব্যাকটেরিয়ার নাম বলবেন কয়েকটা? সায়ানোব্যাকটেরিয়া কি বললে, আরেকবার বলো। উপকারী সায়ানোব্যাকটেরিয়া। আচ্ছা, উপকারী সায়ানোব্যাকটেরিয়া, তাই তো। তুমি অ্যানাবিনা বা নস্টক এগুলোকে তুমি উপকারী হিসেবে বলতে পারো, কারণ এরা এরা কি করে, ফটোসিনথেসিস করে, ঠিক আছে। এরা ডিরেক্টলি তোমার কি বলবো, তোমার হিউম্যান কাইন্ডের যদি নাও লাগে, ইনডিরেক্টলি তোমাকে হেল্প করছে এই অ্যানাবিনা, তোমার নস্টক এগুলো। এছাড়াও কিছু কিছু সায়ানোব্যাকটেরিয়া আজকালকার দিন, বোঝা গেল ব্যাপারটা কি বললাম। সিঙ্গেল সেল প্রোটিন হচ্ছে তোমার এখন নতুন একটা এসছে, যে তোমার ফাংশনাল ফুড বলে একটা কনসেপ্ট এসছে, ঠিক আছে। এই ফাংশনাল ফুডের মধ্যে সিঙ্গেল সেল প্রোটিন হচ্ছে একটা গ্রুপ অফ
ফাংশনাল ফ্রুট, যেটা আমরা এই সায়ানোব্যাকটেরিয়া থেকে পেতে পারি। ঠিক আছে? আর কোথাও অসুবিধা? আর কোথাও অসুবিধা নেই তো? না স্যার, এখন কোনো কথা নেই। ওকে, তাহলে আজকে আমরা এই অবধি শেষ করছি। ঠিক আছে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।